এখন তাদের ভিশন হচ্ছে 2028 ওয়ার্ল্ড কাপ যেটা আসছে সামনে, এটা তাদের ভিশন। প্রায় 5 মাস পর মানে টি-20-র একটি দেশি স্বাদ পেতে চলেছে। একদম চারিদিকে কালো মেঘের ঘন ঘটা, মিষ্টি একটা বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। সেই জনপ্রিয় গানটার মতোই এমন মেঘলা দিনে কি আর ঘরে থাকা যায়? তাই তো টাইগাররা নেমে পড়েছে লড়াইয়ের মঞ্চে। লাল সবুজের মিশন কিউই পাখি বধের। টাইগারদের মনে আজ বৃষ্টির কান্না না, বরং ব্যাটেল ফিল্ডে নামার উন্মাদনা। ওয়ানডে সিরিজ জয়ের সেই সুইট মেমোরি এখনো তরতাজা, কিন্তু টি-20-র পরিসংখ্যান যেন এক বিশাল মাউন্টেন। ওদিকে লাথামের দল ওডিআই হারের প্রতিশোধ নিতে মরিয়া যেন এক আহত বাঘ। লিটন হৃদয়ের অভিজ্ঞতার সাথে যখন নতুন মুখ সাকলাইন বা মন্ডলের ইউথ এনার্জি মিশবে, তখন মাঠের লড়াই হবে দেখার মতো। বৃষ্টিকে আজ স্পয়েল স্পোর্ট হয়ে দাঁড়াবে, নাকি সব বাধা পেরিয়ে লাল সবুজের বিজয় কেতনটাই উঠবে? সেই সব নিয়েই দর্শক আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। যাচ্ছি তার কাছে। পিয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমন বলছিলাম, আসলে বৃষ্টির কথাটা বলছিলাম, এটা নিয়েই আলোচনাটা সবার আগে করতে চাই যে পুরো দেশ জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং লাস্ট বেশ কিছুদিন একদম খরতাপ, যেটাতে মানুষ একদম নাজেহাল অবস্থা ছিল, রোদের তাপে একেবারে জনজীবন নাকাল। সেখানে হঠাৎ করেই কালবৈশাখীর আগমন এবং চট্টগ্রামে কিন্তু আজকে আমাদের বেশ ওই যে ওয়ানডের একটা তরতাজা স্মৃতি নিয়েই, জয়ের স্মৃতি নিয়ে নামবে, কিন্তু তার আগে বৃষ্টির প্রভাবটা কতখানি হতে পারে? যতটুকু আমরা জানি, চট্টগ্রামে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। না, আসলে মিষ্টি একটি বৃষ্টি, আপনি যেটা বলছিলেন যে সাউন্ড অফ রেইন কালকে শুনছিলাম, এত ভালো লাগছিল। তবে আমরা চাই না, ক্রিকেট প্রেমী যারা আমরা কখনোই চাই না যে বৃষ্টিতে ভেসে যাক। এবং চট্টগ্রামের আউটফিল্ড এবং আমরা যেটা দেখলাম যে ওয়ানডে সিরিজ একদম ড্রাই হয়ে গেছে, ঘাসটা হয়তো আরো একটু গ্রিনি হবে, সব মিলিয়ে মানে এমন একটা সুন্দর একটা পরিবেশে আজকে খেলা হবে। আসলে দেখেন, মানে আমরা কিন্তু অনেক দিন পর, প্রায় 5 মাস পর মানে টি-20-র একটি দেশি স্বাদ পেতে চলেছি। আমরা সেই ওয়ার্ল্ড কাপে খেলতে পারিনি, তারপর থেকে কিন্তু টি-20 দেখছি আমরা অন্যান্য দেশের, মানে আমাদের কাছে মনে হয়েছে যে অন্য দেশের টেস্টটাই নিচ্ছি, বাট দেশি টেস্ট যেটা, সেটা হয়তো আজকে পাবো। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা ক্রিকেটারদের মুখে কিন্তু একটা কেমন আনন্দ, লিটনের মুখে, চোখে মুখে একটা উৎসব ভাব, মানে একটা সবাই সেটা ফিল করছে। এবং তিনি যেটা বলছেন যে আমরা নতুন ভাবে একটু শুরু করতে যাচ্ছি, আসলে এখন তাদের ভিশন হচ্ছে 2028 ওয়ার্ল্ড কাপ যেটা আসছে সামনে, এটা তাদের ভিশন। তবে আমি মনে করি যে লিটন যেটা বললেন যে অ্যাটাকিং খেলতে হবে, মাইন্ডসেট খেলতে হবে, আবার বলছেন আমরা পুরনো যেভাবে খেলতাম সেভাবেই খেলবো। আমার মনে হয় যে এই ব্যাপারটা আসলে এখন দেখেন টি-20-তে নিউ নর্মালে এখন 200 রান দুধ ভাত, সেখানে কিন্তু আমরা বাংলাদেশ অনেকটা পিছিয়ে। আমরা যদি খেয়াল করি, গত 30টা টি-20 ম্যাচে আমরা মাত্র একবার 200 রান করতে পেরেছি, এবং সেই ম্যাচটি আমরা হেরেছি লাহোরে পাকিস্তানের সঙ্গে। তো এই জায়গাটায় কিন্তু আমরা অনেকটা পিছিয়ে। আমরা বারবার যেটা করছি, এবারও সিলেক্টররা তারা প্রথম সিলেক্টর হিসাবে তারা যেটা করলো যে দুটা চেঞ্জ এনেছে, একটা সাহসী পদক্ষেপ। বাট তারা যেটা করছে, বারবার মানে প্লাস্টিক সার্জারি করা হচ্ছে এই দলটাকে। যখন যেখানে সমস্যা হচ্ছে সেখানে এটা করতে হচ্ছে। আমার মনে হয় যে আমাদের এখানে মূল সমস্যাটায় আমরা ফোকাস করতে পারছি না। লিটন তার কিছু ইঙ্গিত দিয়েছে যে বড় বড় দলগুলোর কিন্তু ব্যাটিং ডেপথ 9 পর্যন্ত, সেইখানে কিন্তু আমরা 5-এ এসে থেকে 5-এর পরে গেলেই থেকে যায় আমাদের 6, 7, 8, ইভেন 9 পর্যন্ত। আমি 6, 7, 8ই যদি ধরি, এইখানে আমাদের যারা খেলছেন তাদের স্ট্রাইক রেট কিন্তু 150 সাধারণত হয়, কিন্তু আমরা খেয়াল করলে দেখবো 120-30 আটকে আছে। সেই ঘুরে ফিরে আপনার নুরুল হাসান সোহানকে আনছেন আপনি, সেই শামীম পাটোয়ারি, সেই রিশাদ, সেই শেখ মেহেদি, এদের উপরেই ভরসা করছেন। এদের আপনি যদি 150 ফিনিশার হিসাবে যদি দেখেন, তাহলে কিন্তু আপনি বড়, হয়তো দ্বিপাক্ষিক সিরিজে আপনি এটা ইম্প্যাক্টটা বোঝা যাবে না, কিন্তু বড় মঞ্চে যেয়ে কিন্তু এই ইম্প্যাক্টটা বোঝা যাবে। কারণ ওই সময় একটা বোলার কিংবা যেই ব্যাটিংয়ে থাকুক, তার কিন্তু 5 বলে 15 রান করার মতন একটা সক্ষমতা দরকার। সেই সক্ষমতা কিন্তু আমাদের দেখি না। সুতরাং আমাদের ঘুরে ফিরে সেই থরবরি কলাবরি থর, ওই টপ অর্ডার এবং মিডল অর্ডারের 5 জনের উপরই ভরসা করতে হয়। এবং এই সিরিজে টপ অর্ডারও কি আমাদের পারফেক্ট শেপে আছে? আমাদের টপ অর্ডারই তো বারবার কলাপস করছে। হ্যাঁ, আপনি সেটাও যদি দেখেন, যে তানজিদ তামিম, নান্নু ভাই, মিনহাজুল আবেদিন নান্নু ভাই, জয়সুরিয়া, সেই জয়সুরিয়ার 90s-এর খেলা আর এখন নেই। এখন ওপেনাররা আপনি দেখেন 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে,
মানে আপনি আইপিএল যদি যারা দেখেন তারা খেয়াল করবেন, এবং ভারত যেহেতু চ্যাম্পিয়ন টি-20, ওদের যদি খেয়াল করেন দেখেন 300 স্ট্রাইক রেটে ওদের টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, নামও জানি না অনেক সময়, মানে এমন অবস্থা হয়ে যায় যে আসছে সেই করছে। সেখানে আমাদের মানুষে কিন্তু ঘুরে ফিরে কিন্তু সেই মানে ওই 120-30-এর ভিতরে আটকে থাকছে। এবং তানজিদ তামিম তিনি কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন তার 31টা ম্যাচে তিনি একটি মাত্র ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, সেটা আয়ারল্যান্ডের সঙ্গে গত সিরিজে, গত ইয়েতে। তার মানে আপনার ইম্প্যাক্টটা নেই। আমাদের অনেক রান হয়, আমরা সেটাই শুধু দেখি, বাট ইম্প্যাক্টটা আমরা, লিটন বললেন যে আমাদের মিনি অলরাউন্ডার প্রচুর, মিনি অলরাউন্ডার এখন চলে না রে ভাই বাজারে। এখন আপনার অন্য ধরনের চলে আসছে, আপনার ইম্প্যাক্ট অলরাউন্ডার চলে। আপনার হয়তো 5 বলে সে 12 করে দেওয়ার যে যার ক্ষমতা আছে তার ইনিংসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ধরনের ক্রিকেটার টি-20-তে আমাদের নেই। আমি এই কথাটা আজকে এই জন্য বলছি, যেহেতু আমরা একটা ভিশন নিয়ে আগাচ্ছি, আরো 2 বছর সময় আছে আমাদের হাতে। আমি মনে করি যে সিলেক্টরদের এই দিকগুলাতে নজর দিতে হবে, এবং 6, 7, 8 এই 3টা বিকল্পগুলো আপনারা একটু করেন। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করছে তাদের ওই পজিশনে যারা ভালো করছে তাদেরকে পিক করেন, টপ অর্ডারকে না করে। আপনার কিন্তু ইমার্জিং এবং এশিয়া কাপের অনেক ক্রিকেটার আছে, নামগুলো বললেও হয়তো চলে আসবে কয়েকজনের নাম। আপনার জীবন আছে, যেমন আবরার আছে, আপনার রিজান আছে, আপনার কালাম আছে, এরা কিন্তু মোটামুটি করছে। এদেরকে আপনি আর একটু দেখেন, সুযোগ দেন, কারণ এই ঘুরে ফিরে যাদের নিচ্ছেন এরা 30 ম্যাচ ধরে আমরা দেখছি যে এর বাইরে কিন্তু তাদের ক্যাপাবিলিটি খুব বেশি নাই, সেটা এশিয়া কাপে প্রমাণ হয়ে গেছে। এবং একটা ক্রিকেটারকে আসলে আমার মনে হয় পরখ করার জন্য 5টা ম্যাচের বেশি প্রয়োজন হয় না, যে আপনি 10, 12, 20টা ম্যাচও রাখতে পারেন যদি আপনি মনে করেন তার ভিতর সেই ক্যাপাবিলিটিটা আছে। এটা আপনারা হয়তো সূক্ষ্ম কাজে দেখছেন, সিলেক্টররা দেখে, কিন্তু আমরা সাধারণ জনগণ বলেন, যারা বলেন, তারা যারা রেগুলার অন্যান্য টুর্নামেন্টগুলো দেখে দেখে, তারা কিন্তু কম্পেয়ার করে যে আমাদের এই ক্রিকেটারের কতটুকু দৌড়, এটা বোঝা যাবে। আপনি দেখেন আমাদের অনেক ক্রিকেটার আছে শুয়ে বসে 360 ডিগ্রির মতন করে 4-6 মারার চেষ্টা করে, অথচ এখন কিন্তু প্রমাণিত যে আইপিএলেও দেখা গেছে যে শুধুমাত্র ফুট মুভমেন্টের মাধ্যমেই কিন্তু 4-6 হয়ে যায়, 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করা যায়। তো আমার মনে হয় যে এই জায়গাটায় শুধু ক্যাপ্টেন না, সিলেক্টর বলেন এবং কোচের একটা বড় ভূমিকা আছে। এবং আমরা জানি যে আমাদের এই কোচটা অনেকটাই মানে আপনার নীরব টাইপের, ওনার অত ভোকাল থাকেন না, উনি অতটা ভাবলে সেইনও থাকেন, ওনার অতটা আমার মনে হয় আগের যেসব কোচ দেখেছি কিংবা এই দেশে অতটা অ্যাক্টিভ না। আমরা যে সবাই মিলে যদি এটা বসে এই জায়গাটা 6, 7, 8 আপনারা বের করেন, আপনাদের টিমের চেহারা চেঞ্জ হয়ে যাবে। লিটন কিন্তু বলছিলেন প্রেস কনফারেন্সে যে অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে চায়। এখন এই অ্যাটাকিং ক্রিকেট খেলার জন্য তো ডেফিনেটলি ব্যাটারদের ভূমিকাটা অনেক বড় একটা ভূমিকা থাকে। সেখানে এই যে আপনি যেটা বলছিলেন 6, 7, 8-এর কথা বলছিলেন, সেই জায়গাতে শামীম পাটোয়ারি, শেখ মেহেদীর উপরে আমরা আসলে কতটুকুই ভরসা করতে পারি? কারণ লাস্ট সিরিজগুলোতেও যে তাদের কাছ থেকে ব্যাটিংয়ে আমরা খুব ভালো কিছু পেয়েছি তা তো না। না, সেটাই বললাম যে আপনি টপ অর্ডারও যদি দেখেন, মিডল অর্ডার, আমি যদি টপ অর্ডার ধরি, তানজিদ তামিম, সাইফ, লিটন, আপনার পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, এই পর্যন্ত হয়তো আপনি আরো মানে ক্যারি করবেন, আপনি অনেকটা সেটেলড। বাট তার পরবর্তীতে যারা আসছেন তারা কিন্তু আপনার ওই চাপগুলো আপনি দেখেন, আমি যেটা স্ট্যাট দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে গত 30টা ম্যাচের ভিতর 15টা ম্যাচে আমরা 150-র নিচে রান করেছি। হ্যাঁ, এটা হতে পারে তারা চেস করতে যে আমরা রান কম হয়েছে, বাট 150-র নিচে আমাদের, এইটা হলো আমাদের কাছাকাছি রান। আমাদের রেঞ্জ 160-70 হলে খুব ভালো। এবং আজকে নিউজিল্যান্ডের সঙ্গে আমরা বলছি, এই নিউজিল্যান্ড দলটা কিন্তু আপনার ওয়ানডে দলের চেয়ে আমি মনে করি ভালো, কারণ তারা গত মার্চেই কিন্তু সাউথ আফ্রিকাকে 2টি ম্যাচে হারিয়েছে। এবং এই দলে নিউজিল্যান্ডের যে ঘরোয়া টুর্নামেন্ট হয়, একটা টুর্নামেন্ট হয় স্ল্যাম, একটা টুর্নামেন্ট আছে, সেখানে কিন্তু বেশ কিছু তারকা আছে যারা কিনা 170-80 স্ট্রাইক রেটে ব্যাটিং করে এখানে খেলতে এসেছেন। সুতরাং তাদেরকে হালকাভাবে নিলে চলবে না। এবং ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ইতিহাসটাও তো সমৃদ্ধ না। সেখানে 2023-এ তারা লাস্ট টি-20 খেলেছে এবং সেখানেও নিউজিল্যান্ডই জিতেছে। সেখানে একটা ম্যাচে বাংলাদেশ জিতেছে, বাকিগুলোতে যেটা আমি দেখেছি যে বাকি একটাই হচ্ছে নিউজিল্যান্ড জিতেছে, একটাতে নো রেজাল্ট, আর একটাতে বাংলাদেশ জিতেছে। সো বাংলাদেশেরও আসলে সুখস্মৃতি নাই বলার মতো টি-20-তে নিউজিল্যান্ডের বিপক্ষে। সো সেই জিনিসটা যে কাজে লাগাবে সেটারও তো একটা ঘাটতি এখানে থাকবে। না, আমরা কয়েক বছর ধরে কিন্তু আমরা এমন একটা পিচ তৈরি করে মিরপুরে যে বিদেশি দল আসবে, বড় বড় দল আসবে, টার্নিং উইকেট স্লো অ্যান্ড লো থাকবে, আমরা তাদেরকে হারিয়ে দেব, ওই ইয়েটার থেকে কিন্তু আসলে অনেকটা বেরিয়ে এসেছি। তবে এই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মানে এই ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, এরা কিন্তু এমন দল, আপনার এদেরকে সেটাই থাকে, আপনার 2-3টা দলও এরা পাঠাইতে পারে। এবং তাদের কিন্তু নীলন যেটা বললো যে
তাদের নামটা ব্র্যান্ডটাই অন্যরকম, যে নিউজিল্যান্ডের সঙ্গে খেলছে, নিউজিল্যান্ড কিউই, ওই ব্ল্যাক ক্যাপসের ওই ইয়েটা থাকলে পরেই তাদের ভিতরে যে ইয়েটা চলে আসে, ওটাকে আপনি খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এবং এই দলেও ইস্যুদির মতন অভিজ্ঞ আছে, এবং আমি দেখলাম এই পুরাটা দলে ওরা, আমরা বলছি অনভিজ্ঞ, কিন্তু 280-র মতন ম্যাচ খেলা টোটাল যদি আমরা ধরি, এরা ইন্টারন্যাশনাল টি-20 খেলেছে, সুতরাং একেবারে অনভিজ্ঞ ওরা বলা যাবে না। আমরা ওয়ানডেতে যেটা প্রথম ম্যাচ, আমার মনে হয় যে আমরা তাদেরকে হালকাভাবে নিয়ে একটু গাছাড়া ছিলাম, ওই জন্য আমরা খেসারত দিতে হয়েছে ফার্স্ট ম্যাচ। বাট নিউজিল্যান্ডের সঙ্গে এই টি-20 এই ওই চিটাগাংয়ে আমার মনে হয় যে একটা চ্যালেঞ্জিংয়ে পড়তে পারি আমরা, কারণ লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই মাঠে চিটাগাংয়ে আমরা 3-0-তে সিরিজ হেরেছি, আয়ারল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ হেরেছি, সুতরাং আমার মনে হয় না অত সহজ হবে। আজকে এই যে দুইজন নতুন মুখ আমরা আসলে এই দলে দেখতে পাচ্ছি, তাদের আসলে অভিষেক বা তাদের আসলে এই ম্যাচে রাখার সম্ভাবনা কতটুকু দেখছেন? না, নাহিয়ান যেটা বললেন যে আমরা শুনেছি যে রিপন মন্ডলকে একটা সুযোগ দেওয়া হবে, কারণ এখানে কিন্তু মুস্তাফিজ নেই ডেথ ওভারে। হ্যাঁ, ডেথ ওভারে রিপনের সেই ইয়র্কার গুলা, এবং আমার মনে হয় যে খুব কাজে দেবে, কারণ এখানে মুস্তাফিজ নেই এই ইয়েতে, এই সিরিজটাতে। এবং পেস লাইন আপটা যদি দেখি, সেখানে আসলে সম্ভাবনা ধারণা করাই হচ্ছে রিপন, তানজিম সাকিব এবং শরীফুল, এই তিনজনকে দিয়েই আসলে ওই বোলিং ডিপার্টমেন্টটাকে শক্ত করার যে পরিকল্পনা সেটা করা হচ্ছে। কতটুকু কার্যকর হবে? না, আপনি যেটা আমি মনে করি যে মুস্তাফিজ কিন্তু আমাদের লাকি চার্ম, এবং আপনি খেয়াল করে দেখবেন যে তিনি যতগুলো ম্যাচ খেলেছেন ম্যাক্সিমাম ম্যাচে আমরা জিতেছি, এবং ডেথ ওভারে কিন্তু অভাবগুলো বোঝা যায়নি, যে কোনো দলের সঙ্গে আমরা খেলছি ওই জায়গাটা। আমার মনে হয় এইখানে আজকে বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি আমরা, কারণ নিউজিল্যান্ডের মুস্তাফিজ নেই ডেথ ওভারে। ওরা কিন্তু লাস্ট ওয়ানডে যে ম্যাচটা ওরা হেরেছে, সেখানেও লাস্ট 9 নম্বর উইকেটে এসে 5টা 6 মেরেছিল ওই সময়টা। তো ছক্কা মারার ওদের একটা টেন্ডেন্সি আছে। তো এইখানে আমার মনে হয় যে পেসারদের শরীফুল এবং সাকিব, তারা যেহেতু অভিজ্ঞ, তাদের তো একটা বড় রোল প্লে করতে হবে, সাথে রিপন মন্ডলের সঙ্গটা তাকে নিতে হবে। এবং স্পিনার আমরা যেটা দেখলাম যে রিশাদ আর শেখ মেহেদী, হয়তো এদের উপরে নির্ভর করতে হবে। কিন্তু আমি আবারও যেটা বললাম যে আউটস্ট্যান্ডিং যাকে নিয়ে আসলে আমরা একটা সেদিনই একটা প্রেস কনফারেন্সে শুনলাম, ইস্যুদি আসলে তাকে নিয়ে যে প্রশংসাটা করেছেন রিশাদকে নিয়ে, সেই প্রশংসাটা আসলে রিশাদের, আমার মনে হয় আত্মবিশ্বাস তো রিশাদের আছে, আরো অনেকখানি অ্যাড করবে, মানে অ্যাডভান্সের মতো হয়ে যাচ্ছে আর কি বিষয়টা রিশাদের জন্য। না, রিশাদের কিন্তু সাম্প্রতিক প্রত্যাশা আমাদের যতটা থাকে, বিগ ব্যাশে যতটা ছিল তাকে নিয়ে, সেটা কিন্তু আমরা পিএসএলও পাইনি, এবং এই লাস্ট ওয়ানডে সিরিজেও পাইনি। সো তার জন্য একটা আমার মনে হয় যে তার ম্যাচে ফেরার জন্য, আত্মবিশ্বাস ফেরার জন্য তার আসলে আজকে ভালো করা দরকার। ছোট্ট করে একটু জানতে চাই, টসটা আসলে টস জিতে ফার্স্টে যে বাংলাদেশ ব্যাটিং নেয়, বা টসটা আসলে কতখানি এক্স ফ্যাক্টর হয়ে কাজ করবে আজকে? আমার মনে হয় যে টস অতটা এক্সপেক্টার, আমি মনে করি যে টস জিতুক, কিংবা আমার টস জিতলে পরে আগে ফিল্ডিং নেওয়া উচিত এবং আমাদের চেস করা উচিত, কারণ এই নিউজিল্যান্ডকে আমি যদি চেজিং এ ছেড়ে দেই, এরা কিন্তু অনেক কিছু করে ফেলতে পারে। এক্স্যাক্টলি, তাদের ব্যাটারদেরকে নিয়ে আপনি যেটা বলছিলেন যে এক একজনের স্ট্রাইক রেট দেখে আসলে মাথা নষ্ট হওয়ার দশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা করব বাংলাদেশ আজকের ম্যাচটা জিতে সিরিজটা শুরু করবে।